আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিউডিমার্সের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমাদের যে এইচএসসি 2025 ব্যাচের যে সকল স্টুডেন্টগুলো আছে তাদের জন্য আমাদের যেই টেস্ট পেপার সলভ ক্লাস আছে সেই টেস্ট পেপার সলভ ক্লাসে আমরা যেরকমভাবে পড়াই এরই ধারাবাহিকতায় আমরা আজকে বাংলা ক্লাস হচ্ছে গিয়ে অনুষ্ঠিত হবে। সেই বাংলা ক্লাসে আমি আলামিন মুহির, সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি আপনাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি যে আছে এইচএসসি 2025 ব্যাচ আছে এদের জন্য যে সকল গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো নিয়ে আমরা একটু ক্লাস নিব। তাই সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। নাহিদ হাসান আছে, জান্নাত ইসলাম হচ্ছে গিয়ে কে আছে, ভাই কেমন আছেন? জি ভালো আছি। আপনারা একটু সকলে বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন এবং ক্লাসটা একটু শেয়ার করে দেন। আজকের ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু মাথার ভিতরে রাখেন তাহলে আপনার দুজাহানে অশেষ নেকি হবে। অর্থাৎ এইচএসসি 2025 ব্যাচেও আপনার উপকার হবে এবং কি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আপনার উপকার হবে। তাই সকলে, আচ্ছা অনামিকা, অনু আছে আমাদের সাথে, জি সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং ক্লাসটা একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন। আর আপনাদের উদ্দেশ্যে একটি ঘোষণা, আমাদের ডিউডিমার্স টিম বিভিন্ন জেলায় আপনার সেমিনার করার হচ্ছে গিয়ে কি আয়োজন মানে এই সিদ্ধান্ত নিছে। তো আমরা কোন এলাকায় যে আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে গাইডলাইন এবং বিশ্ববিদ্যালয় আপনার হচ্ছে গিয়ে কিভাবে চান্স সহজেই পাওয়া যায় বা যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলা কোন এলাকায় গেলে আপনারা হচ্ছে উপকার হবে সেই এলাকার নামগুলো আপনারা বলতে পারেন যে ভাই এই এলাকায় আপনাদের আসেন বা আপনাদের এলাকার। কারণ আমরা অনেক সময় দেখি কি যে অনেক ছেলে পেলে আছে যারা কিনা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে জানেই না। এতে করে তারা কি হয়, এতে করে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নিতে হবে তারা সেটা বুঝেই না। তো সেই সকল এলাকাগুলোতে আমরা যেতে চাই যাতে করে ডিউডিমার্সের প্রত্যেকটা স্টুডেন্ট যেন বেনিফিশিয়ারি হয়। আচ্ছা সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। রোজমণি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আর এই সান্ডার কাহিনীটা কি এটা একটু বুঝায়েন তো, যে আসলে সান্ডা কি জিনিসটা কি, হয়তো গুই সাপের মতো লাগে। আচ্ছা একটু ব্রাহ্মণবাড়িয়া আসেন স্যার, এইটা বাদে, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়াতে কোনো মতেই যাওয়া যাবে না, ঠিক আছে? এটা বাদে হচ্ছে গিয়ে কি করা যাবে ভাই? এটা কততম ব্যাচের ক্লাস? এটা 25-26 সকলেই ক্লাসটা করতে পারবে। আপনারা হচ্ছে গিয়ে কি দেখেন ক্লাসটা, তাহলে ভালো লাগবে। বলছে কোটারাগত নিমিলিত সে চোখ, চোখে একটু কম্পন নেই। একটু বোঝার চেষ্টা করো। বলছে কোটারাগত নিমিলিত সেই চোখে একটু কি নেই, একটু হইতেছে গিয়ে কি কম্পন হইতেছে গিয়ে কি নেই। এটা দ্বারা এই লাইনটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সবার একটু বলেন তো। এই লাইনটি সবার আগে একটু কমেন্ট করে জানান তো, এই লাইনটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই লাইনটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এই লাইনটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? তাহলে এই লাইনটি মজিদের উদ্দেশ্যে বলা হয়েছে। অর্থাৎ মজিদের যে চোখটা আছে সেই চোখটা হইতেছে গিয়ে কি কোটারাগত একটা চোখ এবং নিমিলিত, কিন্তু সেই চোখে একটুও কি নেই, আপনার কম্পন নেই। অর্থাৎ সে কোনো কি পায় না, কোনো হইতেছে গিয়ে কি মানে অপরাধ বোধ হয় না, কোনো কষ্ট সে হচ্ছে গিয়ে কি পায় না। তাহলে এই বাক্যটিতে হয়েছে দৃষ্টির একাগ্রতা। দৃষ্টির কি পেয়েছে? একাগ্রতা। সকলে একটু কমেন্ট করে জানান তো। এবার বলেন মজিদের দেশের বাড়ি কোথায়? সকলে একটু কমেন্ট করে জানান মজিদ এর দেশের বাড়ি কোথায়? সকলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, মজিদ এর দেশের বাড়ি কোথায়? ক্লাসটা সকলে একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। মজিদ এর দেশের বাড়ি কোথায়? মজিদ কোন দেশ থেকে হচ্ছে গিয়ে কি আসছে? মজিদ বলছে যে আমার দেশের বাড়ি কোথায়? মজিদের দেশের বাড়ি হচ্ছে মধুপুর গড় থেকে 3 দিনের রাস্তা। মধুপুর গড় থেকে কয় দিনের রাস্তা? মধুপুর গড় থেকে 3 দিনের রাস্তা। মধুপুর গড় থেকে কয় দিনের রাস্তা? 3 দিনের হচ্ছে গিয়ে কি রাস্তা। এবার সকলে একটু আমাকে একটু কমেন্ট করে জানান তো, এই যে মসজিদ যে আছে সে মসজিদ যেই এলাকার ভিতরে গেছে সেই এলাকার মোহাম্মদনগরের মাতব্বরের নাম কি?
মহব্বতনগর যে এলাকাটা আছে সে মহব্বতনগর এলাকার মাতব্বরের হইতেছে গিয়ে কি নাম কি? মহব্বতনগর এলাকার মাতব্বরের নাম ক্লাসে 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 10 মিনিট পরে করতেছি, 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই করবো। তোর দিকে তোর দিকে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে কি দেখো, মসজিদ যে হইতেছে গিয়ে কি আছে, এই মসজিদের তোমার হইতেছে গিয়ে কি দেশের বাড়ি কোথায় ছিল? মসজিদের দেশের বাড়ি ছিল মহব্বতনগর। তাহলে আমাদের এই যে হইতেছে গিয়ে কি বর্তমানে মাতব্বর মহব্বতনগর এলাকার মাতব্বরের নাম কি? খালেক ব্যাপারী। থাবরা কানের কোড উল্লে নেব। মাতব্বরের নাম আমাদের বইয়ের ভিতরে লেখা আছে রেহান আলী। রেহান আলী। তাহলে বলছে মাতব্বরের নাম কি? মাতব্বরের নাম হইতেছে রেহান আলী। সকলে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন এবং ক্লাসটা সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। মাতব্বরের নাম কি ছিল? মাতব্বরের নাম ছিল রেহান আলী। আপনারা এই যে লাইভ গুলো আছে সেই লাইভ ক্লাস কিন্তু 30 দিনের পরে কিন্তু আর পেজে থাকে না। তো আপনারা কি করবেন, আপনারা এই লাইভ ক্লাসগুলা বা আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলা ডিও ড্রিমার্স DREAMERS এই যে ডিউ ড্রিমার্স যে ইউটিউব চ্যানেল আছে সেই ডিউ ড্রিমার্স ইউটিউব চ্যানেলে সকলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ডিউ ড্রিমার্স ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো আপলোড করা আছে, সকলে ক্লাসগুলো একটু দেখে আসবেন। আমরা বিভিন্ন প্রকার সাজেশন মূলক ক্লাস, বাপি ভাই সাজেশন মূলক ক্লাস দিতেছে, আমি হচ্ছে গিয়ে কি সাজেশন মূলক ক্লাস দিতেছি, সকল কিছু ডিউ ড্রিমার্সের ইউটিউব চ্যানেলে গিয়ে হইতেছে আপনারা পাবেন। বুঝাইতে পারছি? তারপর আমরা দেখব সিরাজউদ্দৌলা নাটকে ফরাসিদের অধিকৃত একমাত্র দুর্গের নাম কি? সকলে একটু বলো। সিরাজউদ্দৌলা নাটকে ফরাসিরা যেই দুর্গটা আক্রমণ করছে সেই দুর্গের হচ্ছে গিয়ে কি নাম কি? সবাই একটু কমেন্ট করতে থাকো। ফরাসিদের একমাত্র দুর্গের নাম কি? এবার আমি একটু বলবো, এই যে ফরাসি আছে সে ফরাসিকে কি নামে ডাকা হয়েছে? ফরাসিদেরকে বলা হচ্ছে ডাকাত। একটু মনে করে দেখবেন, ক্লেটন যখন হচ্ছে গিয়ে কি সিরাজউদ্দৌলা যখন আপনাকে কি করে আমার হইতেছে দরবারের ভিতরে উপস্থিত হয়, তখন ক্লেটনকে দাঁড় করাইছে, সরি ওয়াটসকে দাঁড় করাইছে। ওয়াটসকে দাঁড় করে বলে, ওয়াটস দাঁড়াও। বলে কি? বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মানুষের উপর অস্ত্র তোলার অধিকার ইংরেজরা কোথায় পেল? ওয়াটস বলে, ইউর এক্সেলেন্সি, আমরা তো হচ্ছে গিয়ে কি কিছু করি না, ফরাসিরা ডাকাতরা হচ্ছে গিয়ে কি এরকম করে। তখন হইতেছে গিয়ে কি বলছে, ও ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, তাই না ওয়াটস? ফোর্ট উইলিয়াম দুর্গ ফরাসিরা দখল করছে। সিরাজউদ্দৌলা নাটকে ফরাসিদের অধিকৃত একমাত্র দুর্গের হচ্ছে গিয়ে কি নাম কি? ফরাসিরা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করছে। আচ্ছা, তাহলে গিয়ে কি ফোর্ট উইলিয়াম দুর্গ, তাহলে ফরাসিদেরকে কি নামে ডাকা হইতো? ফরাসিদেরকে আপনার হচ্ছে গিয়ে কি ডাকাত, ডাকাত হচ্ছে গিয়ে কি বলা হইতো। এবার একটু বলেন তো, এই যে উমি চাঁদ আছে, উমি চাঁদ, উমি চাঁদ এর দেশের বাড়ি কোথায়? বাচ্চারা, উমি চাঁদ এই যে আছে সে উমি চাঁদের দেশের বাড়ি কোথায়? সকলে একটু দ্রুত কমেন্ট করেন, উমি চাঁদ এর দেশের বাড়ি কোথায়? আমাদের সিরাজউদ্দৌলা নাটকের ভিতরে যে উমি চাঁদ আছে সে উমি চাঁদের দেশের বাড়ি কোথায় ছিল? বাচ্চারা, উমি চাঁদের দেশের বাড়ি কোথায় ছিল? বলছে উমি চাঁদের দেশের বাড়ি ছিল হচ্ছে পাকিস্তানের লাহোরে। বলছে আমি সুদূর লাহোর থেকে আসিয়াছি কি করতে? টাকা পয়সা কামাইতে। এই যে উমি চাঁদ আছে সে উমি চাঁদের কাছে অর্থ কি? অর্থ হইল ভগবানের দাদা মশাই। ভগবানের কি মশাই? দাদা হচ্ছে গিয়ে কি মশাই। তাহলে যদি আমাদের যদি প্রশ্ন করে যে উমি চাঁদের কাছে টাকা বা অর্থ কি, তখন বলবে উমি চাঁদের কাছে টাকা বা অর্থ হচ্ছে আপনার কি ভগবানের দাদা মশাইয়ের মতো। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন। আপনাদের ক্লাস যদি ভালো লেগে থাকে ক্লাসটা একটু সকলে শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন প্লিজ দ্রুত, কারণ আমাদের ক্লাসে অনেক ইনফরমেটিভ তথ্য থাকে। এবার একটু দেখেন, অপরিচিত গল্পে অনুপমের বর্ণনায় কল্যাণীকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে? এবার একটু দেখেন তো,
কল্যাণীকে কিসের সাথে তুলনা করা হয়েছে একটু মনে করে দেখবেন। এই যে যে কল্যাণী আছে আমাদের বইয়ের ভিতরে দুইজন নায়িকাকে দুই নামে হইতেছে গিয়ে কি তুলনা করেছে, তাহলে একটু বলেন কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? বাচ্চারা কল্যাণীকে হইতেছে গিয়ে কি কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? সকলে একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দিবেন, ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। তাহলে কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়েছে। তাহলে একটু বলেন কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়? কল্যাণীকে রজনীগন্ধা ফুলের সাথে তুলনা করা হয়। বিলাসী যে আছে সে বিলাসীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? বিলাসীকে বাসি ফুলের সাথে তুলনা করা হয়েছে। বিলাসীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? বিলাসীকে বাসি ফুলের সাথে হইতেছে গিয়ে কি তুলনা করা হয়। বুঝাইতে পারছি বিষয়টা? এবার হইতেছে গিয়ে কি দেখেন, এই যে যে কল্যাণী আছে সে কল্যাণীর বয়স কত ছিল? 15 বছর। আর আমাদের যে বিলাসী আছে সে বিলাসীর বয়স কত? 18/28 বছর। বিলাসীর বয়স কত ছিল? 18/28 বছর। সকলে যারা এখনো আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছেন, এইচএসসি পরীক্ষার পরে আপনারা অ্যাডমিশনের জন্য ভর্তি হবেন, আমরা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ বা স্কুলের জন্য তারা কোর্স ছাড়ে। আমাদের এরকম ভাউতাবাজি নাই, আমরা স্টুডেন্টের কল্যাণে হচ্ছে গিয়ে কে কাজ করি। যারা এইচএসসি পরীক্ষা থেকে একবারে গুচ্ছ পর্যন্ত 11 মাস যারা হচ্ছে গিয়ে কে ক্লাস করতে চান এবং একটা কোর্সের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে চান, তাদের জন্যই হচ্ছে আমাদের ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0। ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে যদি আপনি ভর্তি হতে চান তাহলে আপনি কি পাবেন? এই যে ডিউ ডিভার্সের একটা টি শার্ট পাবেন, আমাদের যে লেকচার বুক আছে সেই লেকচার বুকের হার্ড কপি আপনার ঠিকানায় চলে যাবে। তাই ভর্তি হইতে চাইলে আমাদের ডিউ ডিভার্সের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে হচ্ছে গিয়ে কি নক দিন, অথবা যে হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে কল করুন। অনুকল্পরে হইতেছে গিয়ে কি লিংক দিলে লাভ নাই। অনুকল্প হারা দিন সেকা খাওয়ার ফেসবুকে পোস্ট দিবে আর হচ্ছে গিয়ে কি বেডা মাইন্ডসেটে বিভিন্ন প্রকার নীতিবাক্য দিবে। ওরে মেনশন দিস না সিফাত, ওরে মেনশন দিয়ে লাভ নাই, ও শেষ, ও নষ্ট হয়ে গেছে, অনুকল্প নষ্ট হয়ে গেছে। এবার হইতেছে গিয়ে কি দেখেন, বলছে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, পংক্তিটি দিয়ে কি বুঝিয়েছেন? তাই একটু দেখো, লেখক বলেছেন যে হইতেছে আমি আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, অর্থাৎ লেখক যে তাকে আলাদা করে দিছে, লেখক তাকে আপন করতে চায়। তাহলে এটা দিয়ে কি বুঝাইছে? আন্তরিকতা। এটা দিয়ে কি বুঝাইছে? আন্তরিকতা। তুমি বলতে পারো যে ভাই এখানে ক্ষমাশীলতা কেন প্রকাশ পায় নাই? দেখো, ক্ষমাশীলতা কখন প্রকাশ পায় মনে করে দেখো, লেখক বলছে যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি তাকে দেই বুক ভরা গান। তাই বান যখন দিছ তখন তাকে আমি কি করছি? ক্ষমা করে দিছি। বুঝাইতে পারছি? তাই এটা দিয়ে কি বুঝেছি? এটা দিয়ে মানুষের প্রতি মানুষের যে আন্তরিকতা আছে সে আন্তরিকতাটা বোঝানো হয়েছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর দেখছেন বিদ্রোহী কবিতার নতশিরের সঙ্গে কিসের হচ্ছে গিয়ে কি তুলনা করা হয়েছে? সকলে একটু বলো। বীর চির উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, সে শিখর হিমাদ্রির। বলো বীর চির উন্নত মম শির। তাহলে এটা কি বোঝানো হয়েছে? এটা বলা হয়েছে হিমাদ্রি। তাহলে হিমাদ্রি মানে কি? হিমাদ্রি মানে হচ্ছে পাহাড় বা হইতেছে গিয়ে কি পর্বত। পাহাড় বা কি পর্বত। বলছে পাহাড় বা পর্বতকে যেমন দমানো যায় না বা হইতেছে গিয়ে কি কখনো পাহাড় বা পর্বত ঝড় বৃষ্টিতে কখনো মাথা নত করে না, ঠিক একই রকম ভাবে যারা বীর যোদ্ধা তারা কখনো কি করে না? তারা কখনো মাথা নত করে না। বুঝাইতে পারছি বিষয়টা? তারপর দেখবো আমরা, বলছে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা? সকলে একটু লেখার চেষ্টা করেন তো। কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? এই যে যে সবুজ পত্র পত্রিকা আছে সেই সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? সবুজ পত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী। সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? সবুজ পত্র পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী। এই যে যে সবুজ পত্র পত্রিকা আছে সেই সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যা
আবার বলতেছি, সবুজ পত্র পত্রিকার কার্তিক সংখ্যায় প্রকাশিত হয় আমাদের যে অপরিচিতা যে গল্পটা আছে, সে অপরিচিতা। এই যে সবুজ পত্র পত্রিকা আছে, সেই সবুজ পত্র পত্রিকাকে বলা হয় বাংলা প্রমিত প্রমিত রীতি প্রচলনের অগ্রদূত। প্রচলনের অগ্রদূত। অগ্রদূত অর্থাৎ বাংলা যে প্রমিত রীতি আছে, সে বাংলা প্রমিত রীতি প্রচলনের অন্যতম হচ্ছে গিয়ে কি অগ্রদূতকে, অন্যতম অগ্রদূত হচ্ছে আমাদের এই প্রমথ চৌধুরীর সম্পাদিত সবুজ পত্র পত্রিকা। তাহলে আমাদের সবচেয়ে হচ্ছে গিয়ে কি কাজী নজরুল ইসলামের পত্রিকা কোনটি? ধূমকেতু। একটু সকলে লিখে রাখো, কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কয়টি ছিল? সকলে বাচ্চারা একটু লিখে নাও, কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু, তারপর লেখো লাঙ্গল, ধূমকেতু, লাঙ্গল, আর একটা হচ্ছে গিয়ে কি নবযুগ। লেখা রাখো, কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কয়টি? আমরা লিখবো 3টি। আবারও, কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কয়টি? আমরা লিখবো 3টি। তাহলে কোন কোন পত্রিকা? বলবো হচ্ছে গিয়ে কি ধূমকেতু, লাঙ্গল, আরেকটা হচ্ছে গিয়ে কি নবযুগ। ধূমকেতু, লাঙ্গল, আরেকটা কি? আরেকটা হচ্ছে নবযুগ। কথাটা কি বুঝতে পারছেন? সকলে একটু কমেন্ট করে দেন, একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দেন। এবার একটু দেখেন, ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? একটু দেখো, সোনার তরী কবিতায়, সোনার তরী কবিতার ভিতরে লেখক বলেছে যে ফসল উৎপাদনকারী কৃষক বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? মনে রাখবা, ফসল উৎপাদনকারী কৃষক বলতে লেখক নিজেকে বোঝানো হয়েছে। কাকে বুঝাইছে? লেখক শুধুমাত্র নিজেকে বোঝানো হয়েছে। এবার বলো, সোনার তরী কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে? বাচ্চারা, সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ করা হয়? জাতি একটু জানতে চায়, সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ করা হয়? জাতি একটু জানতে চায়, সোনার তরী কবিতায় কোন শব্দটি উল্লেখ করা হয়? সকলে একটু কমেন্ট করে জানাবো, সোনার তরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ করা হয়? মনে রাখবা, সোনার তরী কবিতায় প্রভাত বেলা বা সকাল সময়ের কথা উল্লেখ করা হয়। সাব্বাস, সকালবেলা। বলছে, পরপারে দেখি একা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। তাহলে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? একটু বোঝার চেষ্টা করো। তাই লেখক বলছে যে তোমার যখন এই ইহকাল বা পৃথিবীতে তোমার যখন সময় শেষ হয়ে যাবে, তখন পরকালে সূর্য উঠবে, মানে প্রভাত বেলা শুরু হয়ে যাবে। মানে বুঝো, এই পৃথিবীতে আমি মইরা গেলাম, মানে আমার যে সূর্যটা আছে সেটা ডুবে গেল, কিন্তু পরকালের যে যুগ আছে, সে পরকালের যুগটা শুরু হয়ে গেল। তাই সেখানে বলছে লেখক পরকাল বা প্রভাত বেলার কথা বলেছে। তাহলে প্রভাত বেলা বলতে কি? শুরু বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? শুরু বোঝানো হয়েছে। বুঝতে পারছি? তারপর আমরা পরবর্তীতে দেখব, একখানি ছোট ক্ষেত আমি একলা বলতে কি বোঝানো হয়েছে? মনে করে দেখো, লেখক এখানে কি বলেছে? বলছে একখানি ছোট ক্ষেত আমি একলা। একটু লিখে ফেলো, একখানি ছোট ক্ষেত আমি একলা। একখানি ছোট ক্ষেত আমি কি? আমি হইতেছে একলা। তাহলে দেখো, এটা দিয়ে লেখক কি বোঝানো হয়েছে? এই যে ছোট ক্ষেতকে বলতে কি বোঝাইছে? মানুষের জীবনের পরিধি। মানুষের জীবনের কি বোঝানো হয়েছে? পরিধি বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে মানুষের যে জীবনটা আছে, সে মানুষের জীবনটা তোমার হইতেছে গিয়ে কি ছোট নাকি বড়? মানুষের জীবনটা হইলো গিয়ে কি ছোট। কিরকম? তুমি দেখো, 60 বছর বা 70 বছর তুমি হচ্ছে গিয়ে কি বাঁচতেছো, তোমার কাছে মনে হইতেছে সেটা অনেক, কিন্তু মুসানবীর আমলের মানুষগুলা বলে যে 60-70 বছরে তো আমরা কি ছিলাম? আমরা এখনো মায়ের দুধই খাইতাম। তাহলে কিভাবে হইলো? তাহলে লেখক বলছে যে মানুষের যে জীবনটা আছে, সে মানুষের জীবনটা হলো ছোট। আর মানুষের জীবনে সবসময় কি মানুষ একা। দেখবা, তুমি খেয়ে না থাকো, তোমার পকেটে হচ্ছে গিয়ে কি টাকা না থাকুক, তোমার হইতেছে গিয়ে কি তুমি ব্যাধিগ্রস্ত বা রোগাক্রান্ত আছো, তুমি দেখো
কেউ তোমাকে কখনোই হেল্প করার জন্য কাছে তুমি পাবা না। বিপদে কখনোই দেখবা যে তোমার আপন জনেরও অনেক সময় পাওয়া যায় না। বুঝাইতে পারছি? তাই লেখক এখানে বোঝানো হয়েছে একখানি ছোট ক্ষেত আমি একলা, এটা দ্বারা বোঝানো হয়েছে লেখকের জীবন পরিধি। বুঝাইতে পারছি? তারপরে সেখানে গরিব গৃহস্থের মতোই হচ্ছে গিয়ে কি থাকে, এটা কোন জায়গার ভিতরে বলা হয়েছে? মনে করে দেখো, অপরিচিতা গল্পের ভিতরে লেখক হইতেছে গিয়ে কি বলেছেন? লেখক বলেছেন যে কন্যা মোটামুটি মামার পছন্দ হয়েছে, শুধুমাত্র একটা জিনিস পছন্দ হয়নি, সেটা কি মেয়ের বয়স যে 15। তখন বলেছিল এক সময় মেয়ের বাড়িতে লক্ষ্মীর মঙ্গল ঘটছিল, এখন তা তলানিতে আসিয়া ঠেকিয়াছে, একমাত্র কন্যার বিবাহে তা উপরে করিয়া দিতেও কন্যার পিতা কার্পণ্য বোধ করেন না। বলছে পশ্চিমে গিয়ে তারা কি করে, তারা হচ্ছে গিয়ে কি গরিব গৃহস্থের মতো হচ্ছে গিয়ে কি বাঁচে। মানে কি এক সময় কল্যাণীরা অনেক বড় লোক ছিল, কিন্তু কালক্রমে তাদের সেই বড় লোকের প্রভাব প্রতিপত্তিটা কমে যায়, তো তারা এলাকার ভিতরে আর থাকতে পারে না। তখন তারা পশ্চিমে যাইয়া, মানে পশ্চিমবঙ্গে যাইয়া, তখন তারা কি করে গরিব গৃহস্থের মতো হচ্ছে গিয়ে কি জীবনযাপন করে। বুঝতে পারছি? তাহলে আমরা কি বলবো, এক সময় কল্যাণীরা অনেক বড় লোক ছিল, কিন্তু কালক্রমে তাদের এই সেই বড় লোকিটা কি হয়ে গেছে, কমে গেছে। এজন্য তারা পশ্চিমে যে কি হচ্ছে গরিব গৃহস্থের মতো হচ্ছে গিয়ে কি চলে। সকলে যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা ভর্তি হইতে পারি নাই বা ভর্তি হতে চাচ্ছি, তারা আমাদের ঢাবি স্বপ্ন পূরণ হচ্ছে গিয়ে কি যে ব্যাচ আছে, ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 আমরা একটু ভর্তি হয়ে নেব। ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একগুচ্ছ মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের এই কোর্স, যেখানে তুমি কি পাবা, যেখানে হচ্ছে গিয়ে কি এইচএসসি থেকে একবারে অ্যাডমিশন পর্যন্ত তুমি ক্লাস পাবা। আর অ্যাডমিশন কোনটা, অ্যাডমিশন হচ্ছে গিয়ে কি একবারে তোমার কিসের অ্যাডমিশন, একবারে হইতেছে গিয়ে কি গুচ্ছ অ্যাডমিশন পর্যন্ত, সব মিলায়া 11 মাস তোমার হচ্ছে গিয়ে কি ক্লাস চলবে। বুঝতে পারছি? 11 মাস। তারপরটা দেখবো লালসাল উপন্যাসে শেষ পর্যন্ত মজিদের টালমাটাল অবস্থার মূল কাহিনীটা কোনটি। তাহলে একটু দেখো, লালসাল উপন্যাসে মজিদের অবস্থা খারাপ হয়েছে কখন, যখন জমিলা তার অবাধ্য হয়ে গেছে, তখন দেখবা মজিদ আর হইতেছে গিয়ে কি নিজের সাম্রাজ্য আর সে টিকায় রাখতে পারে নাই। বুঝাইতে পারছেন? তাহলে বলছে হচ্ছে গিয়ে কি লাল সালু উপন্যাসে, আমি আবারও বলতেছি, যদি বলা হয় লাল সালু উপন্যাসে লেখক হইতেছে গিয়ে কি হয়েছে, লেখক যে কাকে হইতেছে গিয়ে কি উল্লেখ করেছে, এটা যদি বলা হয় তাহলে আমরা বলবো লাল সালু উপন্যাসে লেখক হইতেছে গিয়ে কি তার প্রভাব প্রতিপত্তি হ্রাস তখনই পাইছে যখন সে হচ্ছে গিয়ে কি দেখছে যে তার বউ জমিলা অবাধ্য হয়ে গেছে। বুঝতে পারছি? বিলাসী গল্পটি ভারতী পত্রিকায় কোন সংখ্যায় হচ্ছে গিয়ে কি প্রকাশ পেয়েছে? সকলে একটু কমেন্ট করো তো। বিলাসী যে পত্রিকাটা আছে, সে বিলাসী পত্রিকাটা ভারতী পত্রিকার হইতেছে গিয়ে কি কোন জায়গায় প্রকাশ পেয়েছে? বিলাসী হইতেছে গিয়ে কি যে আছে, সে বিলাসী ভারতী পত্রিকায় আমার যতটুকু মনে পড়ে যে আশ্বিন সংখ্যায় কি পাইছিল, প্রকাশ হচ্ছে গিয়ে কি পাইছিল। এবার একটু দেখো, বলছে মৃত্যুঞ্জয় যে অন্য পাপ করিয়াছে তার কারণটা কি? তার কারণটা হইল নিচু জাতের মানুষের হাতে সে ভাত খাইয়াছে। বলছে যে আমাদের যে খুড়া আছে, সে খুড়া বলছিল যে ওর যে অসুখ হইছে এতে তো আমার কোনো সমস্যা নাই, আমার একমাত্র ভাতিজা, আমি সেখানে তাকে চাইলেই কি করতে পারতাম, রোগের ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেন করি নাই? কারণ সে অন্য পাপ করেছে। আর অন্য পাপটা কি? সে নিচু জাতের বা সাপুরের মেয়ের হাতে ভাত খেয়েছে। বুঝাইতে পারছি? তারপরে সোনার তরী কবিতার ক্ষেত্র নিচের কোনটি হচ্ছে গিয়ে কি প্রযোজ্য? সোনার তরী কবিতার ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সেটা হইতেছে গিয়ে কি স্রষ্টার সৃষ্টি সবসময় কি থাকে,
চিরঞ্জীব হচ্ছে গিয়ে কি থাকে, অর্থাৎ স্রষ্টা হইতেছে গিয়ে কি মারা যায় বা স্রষ্টা কালের গর্ভে হারা যায়, কিন্তু তার সৃষ্টি সবসময় থেকে যায়। আমি যদি আপনাদেরকে ভালোভাবে পড়ায় থাকি, আপনারা কি করবেন, আপনারা ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 তে ভর্তি হবেন, অথবা একটা সময় না একটা সময় আমাকে স্মরণ করবেন। কিন্তু আমি যদি আপনাকে ভালোভাবে না পড়াই, তাহলে সারা জীবন আপনি আমাকে বকবেন। তাহলে কি আমি যদি ডিউডিমার্সে থাকি, তারপরে হচ্ছে গিয়ে কি আপনি আমার ক্লাস করবেন? যদি আমি ডিউডিমার্স আমাকে লাত্তি মেরে যদি বাইর করে দেয়, তারপর আপনি কি একবার না একবার হইলেও আমাকে খুঁজবেন। বুঝাইতে পারছি? তাহলে বলছে স্রষ্টা বা যে হচ্ছে গিয়ে কি বানায়, সে কি হয়ে যায়, সে হইতেছে গিয়ে কি মারা যায়, কিন্তু তার সৃষ্টি সবসময় কি, সবসময় থেকে যায়। তারপর দেখেন বলছে মীর কাসিমের সাথে মীর জাফরের কি হচ্ছে গিয়ে কি সম্পর্ক ছিল। মনে রাখবা, মীর কাসিম সে ছিল কি, সে ছিল মীর জাফরের মেয়ের জামাই। তাহলে মীর কাসিম কি ছিল, মীর কাসিম ছিল মীর জাফরের মেয়ে জামাই। আর এই মীর কাসিম কোন যুদ্ধ করে? মীর কাসিম হচ্ছে বক্সারের হইতেছে গিয়ে কি যুদ্ধ করে। অর্থাৎ সিরাজউদ্দৌলা পতনের পর মীর কাসিম দেখে যে আসলেই তো বাংলার যে হইতেছে গিয়ে কি স্বাধীনতার যে সূর্য আছে, সে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, বা হইতেছে গিয়ে কি দিনের পর দিন ইংরেজরা হইতেছে গিয়ে কি শোষণ করতেছে। তখন হচ্ছে গিয়ে কি করছে, তখন আপনার হইতেছে গিয়ে কি সে বলছে যে আমাদের কি হয়ে যাচ্ছে, মানে কি স্বাধীনতা হরণ হয়ে যাচ্ছে। তখনই মীর কাসিম কি করে, মীর কাসিম এই বক্সারের যুদ্ধ হচ্ছে গিয়ে কি ঘোষণা করে। তাহলে মীর কাসিম মীর জাফরের কি ছিল, মীর কাসিম ছিল মীর জাফরের মেয়ের জামাই। সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন, বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দেন। বলছে প্রিন্সিপালের পিয়ন কবে থেকে বাংলা বলা ছেড়েছে। এবার একটু দেখেন, আমাদের এই রেনকোট গল্পের ভিতরে 3টি মাসের কথা বলা আছে। একটা হলো এপ্রিল, আরেকটা হচ্ছে গিয়ে কি জুন, আরেকটা হচ্ছে গিয়ে কি জুলাই। এপ্রিল, জুন, আরেকটা কি জুলাই। এই এপ্রিল মাসের প্রথম থেকে ইসহাক মিয়া উর্দু বলা শুরু করে। এপ্রিল মাসের শুরু থেকে ইসহাক মিয়া কি বলা শুরু করে, উর্দু বলা শুরু করে। আর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ মিলিটারিদেরকে যে বলে যে মিলিটারিদের পাক সাপ শরীরে একমাত্র কাটা কোনটি, একমাত্র কাটা হচ্ছে শহীদ মিনার। মিন্টু কত তারিখে বাসা থেকে চলে যায়, মিন্টু 23শে জুন বাসা থেকে চলে যায়। আর জুলাই মাসের 1 তারিখে মিন্টু কি করে, কি করে, নুরুল হুদা কি করে, নুরুল হুদা বাসা হইতেছে গিয়ে কি বদলায়। আপনারা সকলেই আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের যে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0 আছে, সে 4.0 তে আপনারা হচ্ছে গিয়ে কি ভর্তি হবেন। এখন আমাদের ডিউডিমার্সের যে প্রতিষ্ঠাতা আছে, উনি একটু আপনাদের সাথে কথা বলবে, দেখেন কি বলে। আচ্ছা, আমি পরবর্তী অংশটা আমি একটু ডিসকাশন করি। সেটা হচ্ছে এইচএসসি 2025-26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু ইনফর্ম করে রাখি কয়টা বিষয় সম্পর্কে। তোমাদের বোর্ড পরীক্ষা আগামী 26শে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আগামী মাসে, খুব একটা বেশি দিন সময়, লাস্ট 30 থেকে 25 দিন সময় বা 40 দিন সময়তে তোমার একটা সেরা প্রস্তুতি নিশ্চিত করতে আমাদের জন্য আছে এইচএসসি 25 টেস্ট পেপার সলভ কোর্স, যেখানে তোমরা সায়েন্স, কমার্স, আর্টসের সকল বিষয়ে প্রিপারেশন দিতে পারছো ডিউনিভার্সের প্ল্যাটফর্ম থেকে। এবং তোমাদের এখানে মেইন সাবজেক্ট যেগুলো আছে এবং সাথে করে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে, সবগুলো সাবজেক্টের জন্য আমরা এমসিকিউ এবং স্পেশাল কিছু সিকিউর ক্লাসের আয়োজন করেছি। এবং এখানে তোমরা কিন্তু ওয়েবসাইটের ফ্যাসিলিটিস পাচ্ছ, যে ওয়েবসাইটের ফ্যাসিলিটিস থাকার ফলে তোমাদের যতগুলো ক্লাস হয়ে গেছে অলরেডি, 110 জন আছে। আচ্ছা, ওকে, ইন্টারনেটে একটু সমস্যা ছিল, একটু যদি আবার ডিসকাশন করি তোমাদের সাথে। আই হোপ এখন ইন্টারনেট ঠিক আছে। আমি হঠাৎ করে ইন্টারনেট চলে গেছে, সরি। তোমাদের যে কথাগুলো বলছিলাম আমি আবার শুরু করছি সেই জায়গা থেকেই। ওকে, সবকিছু ঠিকঠাক আছে কিনা স্যার? আই হোপ সবকিছু এখন ঠিকঠাক ভাবে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, ওকে, হ্যাঁ, এখন সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। আবার একটু তোমাদের সাথে একটু বলি, শর্ট একটু ডিসকাশন করে নিই। সেটা হচ্ছে তোমাদের হাতে 30 থেকে 35 দিন সময় আছে। এই 30 থেকে 35 দিন তোমরা যদি বোর্ড এক্সামে এ প্লাস পেতে চাও, আলটিমেটলি তোমাদের যদি টার্গেট থাকে যে হ্যাঁ আমি বোর্ড এক্সামে এ প্লাস পেতে চাই, তাহলে অবশ্যই তোমাকে এখন টেস্ট পেপার সলভের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। যাতে টেস্ট পেপার সলভ যত বেশি করতে পারবা, তত বেশি তুমি বোর্ড পরীক্ষাতে ভালো করার মতো পসিবিলিটি তুমি অর্জন করতে পারবা। আর এই টেস্ট পেপারটাকে
যেহেতু টেস্টগুলোর মধ্যে অনেক ধরনের ভুল বাতি থাকে, অনেক ধরনের ভুল তথ্য থাকে, অ্যান্সারের মধ্যে ভুল কিওয়ার্ড দেওয়া থাকে। তো এই প্রবলেমগুলো সলভ করতে কিন্তু ইউনিভার্সিটির এইচএসসি 2025 টেস্ট পেপার সলভ কোর্স বিজ্ঞান, ব্যবসা শিক্ষা, মানবিক সকল বিষয়ের আয়োজন করা হয়েছে মাত্র 199 টাকায়। তোমরা এখানে সকল বিষয়ের বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারবা এবং যতগুলো ক্লাস হয়ে গেছে আমাদের এই কোর্সে সবগুলো ক্লাস সিরিয়ালি ওয়েবসাইটে দেখে নিতে পারবা। আর এখানে যারা ক্লাস নিচ্ছে আমরা তোমাদের ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইরা ইনশাআল্লাহ তোমাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকবো। আর তোমরা অনেকেই বলো যে ভাইয়া অফলাইনে পরীক্ষা দিতে গেলে অনেক টাকার একটা হিসাব নিকাশ করতে হয়, যে 5-6 হাজার 10,000 টাকা মতো খরচ করতে হয়। সেই জায়গাতে মাত্র 250 টাকা খরচ করে তোমরা কিন্তু আমাদের এখানে এক্সাম দেওয়ার সুযোগ অর্জন করতে পারছো। এবং এখানে বাংলা থেকে শুরু করে তোমাদের সকল বিষয়ে আমরা পরীক্ষা দিব, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সকল বিষয়ে পরীক্ষা থাকবে। এন্ড তোমরা যারা স্বপ্ন দেখো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে তোমার একটা আসন নিশ্চিত করতে, তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে রয়েছে ঢাবি গণিত শব্দ পুরো ক্লাস 4.0, যেখানে কিন্তু বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান গণিত শিক্ষার্থীরা পাচ্ছে 50 টাকা করে 150 টাকা ক্লাস এক্সাম, এবং গণিত শিক্ষার্থীরা পাচ্ছে আমাদের এখানে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞানের 50 টাকা করে ক্লাস, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং বেশ অনেকগুলো ক্লাসের ব্যবস্থা করা আছে। এবং প্রথম 200 শিক্ষার্থীর জন্য থাকছে আমাদের পক্ষ থেকে বইয়ের অফার। অর্থাৎ তোমরা এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ ঢাবি ভর্তির প্রবুক সকল বিষয়ের একটা হার্ড কপি বই তোমরা বাসায় পৌঁছে যাবে এবং টি-শার্ট গিফটের টাকায় পাচ্ছ। তো যারা চাচ্ছ এখন আমাদের সাথে যুক্ত হয়ে তোমার বোর্ড পরীক্ষা যাত্রা শুরু করতে, অ্যাডমিশনের যাত্রা শুরু করতে, অ্যাডমিশনের সম্পূর্ণ একটা প্রিপারেশন নিতে, তাহলে ডিউনিভার্স তোমার জন্য, ডিউনিভার্স প্ল্যাটফর্ম তোমার জন্য আসলে একটা প্রোটিন প্ল্যাটফর্ম, যেখান থেকে তুমি একাডেমিক এবং অ্যাডমিশনের টোটাল প্রিপারেশনটা কমপ্লিট করতে পারছো এবং কোয়ালিটিফুল এডুকেশন নিশ্চিত করতে পারছো। তো এই ছিল আজকের ক্লাসে। আমরা কিন্তু 25 মিনিটসে আমাদের মোটামুটি 15টা বা কত এমসিকিউ তোমরা সলভ করেছো। আগামীকাল থেকে আমরা সাজেশন ক্লাসের আয়োজন করব। তোমরা সাজেশন ক্লাসের জন্য যদি ওয়েট করতে, সাজেশন ক্লাসের নোটিফিকেশন যদি সবার আগে পেতে চাও, তাহলে আমাদের ডিউনিভার্স ফেসবুক পেজে মেসেজ দিয়ে রাখতে পারো। সেখানে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিব। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি অ্যাড হয়ে তোমার সম্পূর্ণ সাজেশন ভিডিওটা তুমি দেখে নিতে পারবে। সকল বিষয় সাজেশন, সায়েন্স, কমার্স, আর্টস, মেইনস লেভেল, গ্রুপ লেভেল খুব দ্রুত সময়ের মধ্যে অলরেডি একটা ক্লাস আপলোড হয়েছে এবং নারী অনেকগুলো ক্লাস আমরা ইউটিউবে আপলোড দিচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারছো। তো সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।